আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের এসএলই থেকে এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, ইভেন পেসেস পরীক্ষাতে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে, মাল্টিপল টাইমস কোশ্চেন আসে। ইভেন একই পরীক্ষাতে একাধিক প্রশ্ন এসএলই থেকে আসতে পারে। সো এসএলই মানে ট্রিপল স্টার টপিক বা 5 স্টার টপিক ফর এমআরসিপি পার্ট 1 এক্সাম, এমআরসিপি পার্ট 2 এক্সাম। সো এখানে আসলে আমাদের একদম টু দ্য পয়েন্ট এভরিথিং আমাদেরকে আসলে জানতে হবে। এসএলই থেকে তো অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস বেসড কোশ্চেন আসতে পারে বা ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেন আসতে পারে, বাট ফ্রিকোয়েন্টলি আমরা ট্রিটমেন্ট রিলেটেড কোশ্চেনও আসলে আসতে দেখি। আমাদের এসএলই ট্রিটমেন্টে আমাদেরকে আসলে কিছু জিনিস একটু মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে এসএলইর ম্যানেজমেন্টটা একটু ব্রড এবং এখানে টু দ্য পয়েন্ট ট্রিটমেন্ট জানতে চাওয়া হয়। কখনো কখনো হয়তো বা বলবে একটা পেশেন্টের পার্টিকুলার সিমটম দেখায়, বলবে এই সিমটমের জন্য কোন ট্রিটমেন্ট, অথবা অ্যাজ এ হোল এসএলইর ম্যানেজমেন্ট কি, অথবা এসএলইর জন্য যে কমপ্লিকেশনগুলো আমরা অ্যারাইজ করতে দেখি প্রশ্নে এভাবেও আসতে পারে ওই পেশেন্টের ট্রিটমেন্ট কী হবে। তাহলে যখন একটা এসএলই ট্রিটমেন্ট রিলেটেড কোশ্চেন আসবে আমাদেরকে ভালো করে আগে এটা বুঝতে হবে কোশ্চেন কী চাচ্ছে। কোশ্চেন কি পার্টিকুলার সিমটম রিলেটেড ম্যানেজমেন্ট চাচ্ছে, নাকি অ্যাজ এ হোল এসএলই ট্রিটমেন্ট চাচ্ছে, নাকি এসএলইর কমপ্লিকেশন রিলেটেড ম্যানেজমেন্ট চাচ্ছে। তাহলে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান এসএলই ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। তাহলে সবার আগে আমাদেরকে আসতে হবে যে অ্যাজ এ হোল একটা এসএলইর কী কী ট্রিটমেন্ট আমরা আসলে করি সিমটম ওয়াইজ। তাহলে এসএলইতে একটা কমন প্রবলেম কি, পেশেন্টের মাস্কুলোস্কেলেটাল কিছু সিমটম থাকে, পেশেন্টের মায়োসাইটিস হয়, মাসল পেইন থাকে, মায়ালজিয়া থাকে, পেশেন্টের আর্থ্রাইটিস হয়। তাহলে এই যে পেশেন্টের মাস্কুলোস্কেলেটাল যে সিমটমগুলো থাকে সেটার জন্য আমরা এনএসআইডস ইউজ করি, তাহলে এনএসআইডস আমরা এখানে দিচ্ছি। সেকেন্ড কথা হচ্ছে পেশেন্টের যদি এমন হয় যে একটা পেশেন্টের সান এক্সপোজার হয়, সেখানে কিন্তু আমরা দেখি যে তার র্যাশটা বেড়ে যায়, তাই না, ফটোসেন্সিটিভ র্যাশ যেহেতু। তাহলে এই র্যাশকে কন্ট্রোল করার জন্য পেশেন্টকে আমাদেরকে সানব্লক প্রোভাইড করতে হয়। তাহলে আমরা বলবো যে আপনি রোদে যাবেন না, বা রোদে যদি যান সানব্লক ইউজ করবেন। তাহলে এনএসআইডস আমরা দিই, সানব্লক দিই। কিছু কিছু জায়গায় কিন্তু টপিক্যাল এনএসআইডসও কনসিডার করা হয়, সিস্টেমিকের পাশাপাশি টপিক্যাল এনএসআইডসও কিছু জায়গায় কনসিডার করা হয়। তাহলে সানব্লক অ্যান্ড এনএসআইডস। তাহলে এটা হলো সিমটম রিলেটেড কথা। কিন্তু অ্যাজ এ হোল যদি একটা পেশেন্টের এসএলই ডায়াগনোসড হয়, যেখানে জাস্ট এসএলই কোনো কমপ্লিকেশন এখন অ্যারাইজ করে না, হয়তো বা ডিসকয়েড র্যাশ, বাটারফ্লাই র্যাশ, এগুলো আমরা পাইছি, ঠিক আছে, সেরোসাইটিস থাকতে পারে প্লাস মাইনাস, এসএলই, কিন্তু এসএলইর কমপ্লিকেশনগুলো অর্গান ইনভলভমেন্ট ওইভাবে আমরা পাচ্ছি না। এইরকম কেসে পেশেন্টের ট্রিটমেন্ট আসলে সিম্পল, সেটা হচ্ছে আমরা পেশেন্টকে হাইড্রক্সি ক্লোরোকুইন দিব, হাইড্রক্সি ক্লোরোকুইন, এবং এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে কমন ম্যানেজমেন্ট। তাহলে একটা পেশেন্টের জাস্ট এসএলই ডায়াগনোসিস হয়েছে, উই শ্যাল গো ফর হাইড্রক্সি ক্লোরোকুইন, এখানে কোনো ইফ অ্যান্ড বাট নাই। কিন্তু হাইড্রক্সি ক্লোরোকুইন যদি কোনো একটা পার্সনকে দেওয়া হয় সেখানে একটা মনিটরিংয়ের একটা প্রশ্ন আছে। কারণ হলো হাইড্রক্সি ক্লোরোকুইন রেটিনাল ড্যামেজ করতে পারে। হাইড্রক্সি ক্লোরোকুইনের একটা আমাদের কনসিকুয়েন্স বা কমপ্লিকেশন হচ্ছে এটার জন্য রেটিনাল ড্যামেজ হইতে পারে। সো পেশেন্টের একটা ভীষণ প্রবলেম অ্যারাইজ করতে পারে। এই কারণে যে সকল পেশেন্টকে আমরা হাইড্রক্সি ক্লোরোকুইন দিই তাদের রেগুলার বেসিসে অফথ্যালমোলজিক্যাল অ্যাসেসমেন্ট লাগবে। সো এইটা অবশ্যই মিস করা যাবে না, এবং পরীক্ষাতে পার্টিকুলার এই পয়েন্টটা থেকেই কোশ্চেন এর আগে প্রিভিয়াসলি আসছে। তাহলে হাইড্রক্সি ক্লোরোকুইন আমরা দিব, বাট রেটিনাল ড্যামেজ হলো কি না এটা কন্টিনিউয়াস রেগুলার বেসিসে তার অফথ্যালমোলজিক্যাল অ্যাসেসমেন্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখন একটা এসএলই পেশেন্টকে হয়তো বা হাইড্রক্সি ক্লোরোকুইন দিয়েছি, সব কিছু নর্মাল আছে, বাট হঠাৎ করে একটা ফ্লেয়ার আপ হইতেই পারে। তাহলে যদি এসএলই ফ্লেয়ার আপ হয় সেখানে আমরা কি করব, যে কোনো ফ্লেয়ার আপ কন্ডিশন যদি অ্যারাইজ করে, যদি সেখানে ফ্লেয়ার আপ অ্যারাইজ করে সেখানে আমরা আসলে স্টেরয়েড দিই। তাহলে ইন কেস অফ ফ্লেয়ার আপ অফ এসএলই উই শ্যাল গো ফর স্টেরয়েড। সামটাইমস লাইফ থ্রেটেনিং কন্ডিশন অ্যারাইজ করতে পারে, সেখানে ইভেন আমরা মিথাইল প্রেডনিসোলনও দিতে পারি। নর্মালি প্রেডনিসোলন কনসিডার করা হয়, বাট লাইফ থ্রেটেনিং কন্ডিশন হলে আমরা মিথাইল প্রেডনিসোলনও সেখানে চুজ করে থাকি। তাহলে নর্মালি আমাদের ম্যানেজমেন্ট আসলে এইগুলা। এর বাইরে সামটাইমস এরকম হতে পারে যে কোনো একটা পেশেন্টের সাপোজ রিফ্র্যাক্টরি এসএলই, যদি এরকম হয় যে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট দেওয়া হচ্ছে, স্টেরয়েড দেওয়া হচ্ছে, কি বললাম, ইমিউনোসাপ্রেসিভ দেওয়া হয়েছে, ইমিউনোসাপ্রেসিভ দেওয়া হয়েছে, সেটার সাথে সাথে পেশেন্টকে স্টেরয়েডও দেওয়া হয়েছে, বাট স্টিল এটা একটা রিফ্র্যাক্টরি কেস, পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় নাই, এরকম সিনারিও যদি হয় সেইখানে পেশেন্টকে আমরা বায়োলজিক্স দিয়ে থাকি, সেখানে পেশেন্টকে বায়োলজিক্স দেওয়া হয়। এসএলইতে কোন বায়োলজিক্স দেওয়া হবে, বেলিমুম্যাব,
মুম্যাপ অবশ্যই এখানে কথা আছে, এই বায়োলজিকটা দিবে একজন রিউমাটোলজিস্ট, একজন স্পেশালিস্ট, এই সিদ্ধান্তটা নেবেন। তাহলে বেলি মুম্যাপ এখানে আমাদের অপশন। তাহলে এটা গেল মোটা দাগে এসএলইর ম্যানেজমেন্ট। বাট এসএলইর ম্যানেজমেন্ট আসলে এখানেই শেষ না। একটা পেশেন্টের যদি এসএলই ডেভেলপ করে সেখানে অর্গান কমপ্লিকেশনগুলো হতে পারে। কী কী অর্গান কমপ্লিকেশন আমরা পাই? আমরা দেখা যাচ্ছে রেনাল কমপ্লিকেশন খুব ফ্রিকুয়েন্টলি পাই। লুপাস নেফ্রাইটিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। তাহলে একটা হলো লুপাস নেফ্রাইটিস। একটা কমন কমপ্লিকেশন হচ্ছে পেশেন্টের আমরা হেমাটোলজিক্যাল কমপ্লিকেশনস দেখি। হেমাটোলজিক্যাল অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হইতে পারে, ম্যাক্সিমামটা এটাই দেখা যায়। বাট এর বাইরে আরও কিছু কমপ্লিকেশন থাকতে পারে, বাট দিস ওয়ান ইজ কমন। এর বাইরে অনেক পেশেন্টের নিউরোলজিক্যাল কমপ্লিকেশন ডেভেলপ করে, দেখা যাচ্ছে যে সাইকোসিস হতে পারে, সিজার হইতে পারে। সিজারটা কমন, সাইকোসিস ভেরি কমন। সিজার, সাইকোসিস এগুলো হইতে পারে। এর বাইরে আদার নিউরোলজিক্যাল কমপ্লিকেশনও হইতে পারে, বাট এইগুলাই ফ্রিকুয়েন্টলি দেখি। আর একটা আমরা দেখি যে অফথ্যালমোলজিক্যাল। অফথ্যালমোলজিক্যাল কী কী কমপ্লিকেশন হইতে পারে? এসিলির ক্ষেত্রে আমাদের অফথ্যালমোলজিক্যাল কমপ্লিকেশন দুইভাবে আলোচনা হবে। একটা হচ্ছে ড্রাগ ইনডিউসড, যেহেতু সে হাইড্রক্সিক্লোরোকুইন পায়, সেটা কিন্তু রেটিনাল ড্যামেজ করতে পারে। সো হাইড্রক্সিক্লোরোকুইন ইনডিউসড রেটিনাল ড্যামেজ, এটা একটা কমপ্লিকেশন। আরেকটা কমপ্লিকেশন হচ্ছে এসএলই থেকে। এসএলই থেকে অনেক পেশেন্টে দেখা যাচ্ছে যে আমরা দেখি যে রেটিনাল ভাস্কুলাইটিস হতে পারে, রেটিনাল ভাস্কুলাইটিস হতে পারে। তাহলে এইটা একটা সমস্যা। আর একটা প্রবলেম হচ্ছে অনেক পেশেন্টের অপটিক নিউরাইটিস, অপটিক নিউরাইটিস। তাহলে অপটিক নিউরাইটিস হতে পারে, তাহলে এইটা একটা। তাহলে মোটা দাগে লুপাস নেফ্রাইটিস, হেমাটোলজিক্যাল, নিউরোলজিক্যাল, অফথ্যালমোলজিক্যাল, এইগুলা নিয়ে একটু কথা বলি। তাহলে প্রথমে আসি লুপাস নেফ্রাইটিস। একটা পেশেন্টে যদি লুপাস নেফ্রাইটিস ডেভেলপ করে, মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসতে দেখি। সো প্রোটিনিউরিয়া থাকবে, অনেক পেশেন্টের হেমাচুরিয়া থাকে। তাহলে এইগুলো আমরা কমনলি পাই। এখন যদি একটা পেশেন্টের প্রোটিনিউরিয়া ডেভেলপ করে, প্রোটিনিউরিয়াকে ট্রিট করার জন্য আমরা এসি ইনহিবিটর দিব। তাহলে প্রোটিনিউরিয়াকে ট্রিট করার জন্য আমরা এসি ইনহিবিটর দিব। বাট এর বাইরে লুপাস নেফ্রাইটিসের একটা আলাদা ম্যানেজমেন্ট আছে। লুপাস নেফ্রাইটিস যদি কোনো পেশেন্টের থাকে, সেখানে আমরা ম্যানেজমেন্ট কীভাবে দিব? আমরা সেখানে দেবো মাইকোফেনোলেট মোফেটিল। তাহলে লুপাস নেফ্রাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে মাইকোফেনোলেট মোফেটিল, এবং এমআরসি পার্ট 1 পরীক্ষাতে মাল্টিপল টাইমস এই কোশ্চেনটা আসছে, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ লুপাস নেফ্রাইটিস? তাহলে ট্রিটমেন্ট হচ্ছে মাইকোফেনোলেট মোফেটিল। মাইকোফেনোলেট মোফেটিলের বাদে সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে সাইক্লোফসফামাইড ক্যান বি গিভেন। সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে সাইক্লোফসফামাইড, কিন্তু আমরা এটা কখনোই ফার্স্ট লাইনে দিব না, এটা কিন্তু ফার্স্ট লাইন হবে না। ফার্স্ট লাইন হচ্ছে মাইকোফেনোলেট মোফেটিল। যদি দুইটাই অপশনে থাকে, চুজ মাইকোফেনোলেট মোফেটিল। ওকে, এবার আসি হেমাটোলজিক্যাল কনসিকুয়েন্সেস। যদি হেমাটোলজিক্যাল কনসিকুয়েন্সেস ডেভেলপ করে, বিশেষ করে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সেইখানে আমরা আসলে কী দিই? পেশেন্টকে আমরা নর্মালি প্রেডনিসোলন দিই। তাহলে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা প্রেডনিসোলন দিই। নর্মালি প্রেডনিসোলনই দেওয়া হয়, বা আদার কমপ্লিকেশনেও প্রেডনিসোলন দেওয়া হয়। কিছু জায়গায় হয়তো বা অ্যাজাথারাপিন কনসিডার করা যাইতে পারে, বাট বা আদার ইমিউনোসাপ্রেসেন্ট, বাট প্রেডনিসোলন ইজ দ্য কমনলি গিভেন ড্রাগ হেয়ার। এবার আসি নিউরোলজিক্যাল। নিউরোলজিক্যাল কী কী ম্যানিফেস্টেশন বলেছি? সিজার, সাইকোসিস। আরেকটা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন বলি নাই, সেটা হচ্ছে ট্রান্সভার্স মায়ালাইটিস। ট্রান্সভার্স মায়ালাইটিস। সো সাইকোসিস, সিজারের পাশাপাশি আরেকটা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন হচ্ছে ট্রান্সভার্স মায়ালাইটিস। তাহলে হাউ উইল উই ম্যানেজ দিস পেশেন্ট? যদি এরকম হয় ট্রান্সভার্স মায়ালাইটিস, সেখানে আমরা অবশ্যই 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 আমরা সেখানে মিথাইল প্রেডনিসোলন দিব। সো আদার নিউরোলজিক্যাল কনসিকুয়েন্সেও আমরা আসলে স্টেরয়েডই কনসিডার করি, বাট কিছু কিছু জায়গায় অ্যাপার্ট ফ্রম স্টেরয়েড সাইক্লোফসফামাইড ক্যান বি চুজেন অজ ওয়েল। তাহলে সাইক্লোফসফামাইড আমাদের সেকেন্ড চয়েস, বাট ফার্স্ট চয়েস অবশ্যই সেখানে স্টেরয়েড। আর একটা বললাম অফথ্যালমোলজিক্যাল। সো অফথ্যালমোলজিক্যাল সাইড ইফেক্ট যদি ডেভেলপ করে, সেখানেও আমরা স্টেরয়েড কনসিডার করব, বা আদার ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট আমরা সেখানে কনসিডার করতে পারি। তাহলে এই হচ্ছে আমার ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিকেশনস। পরীক্ষায় পার্টিকুলারলি কোনটা জানতে চাওয়া হয়? লুপাস নেফ্রাইটিস, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ট্রান্সভার্স মায়ালাইটিস। পার্টিকুলারলি এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন বেশি আসে, এবং এখানে অ্যান্সারগুলো স্পেসিফিকভাবে দিতে হবে। তাহলে রেনালে মাইক্রোফেনোলেট মোফেটিল, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে প্রেডনিসোলন, ট্রান্সভার্স মায়ালাইটিসে আমরা দিব মিথাইল প্রেডনিসোলন। ঠিক আছে? আচ্ছা, প্রেগনেন্সিতে আরেকটা ম্যানেজমেন্টে একটু ডিটেলস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে প্রেগনেন্সি, এসএলই ইন প্রেগনেন্সি। সো একটা মহিলা পেশেন্ট,
তার এসএলই আছে, সে যদি প্রেগনেন্ট হতে চায়, প্রথম কথা এখানে প্ল্যানিং লাগবে। প্ল্যানিংটা নিতে হবে কিভাবে? পেশেন্ট কনসিভ করার আগের 6 মাস ডিজিজটা কুইসেন্ট ফর্মে থাকতে হবে, অর্থাৎ ডিজিজ কমপ্লিট, মানে আমরা বলবো যে এটাকে কী বলা যায়, কমপ্লিট রিমিশন বা কমপ্লিট, এটাকে বলা যায় যে ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখতে হবে, সহজ কথা। তাহলে প্রেগনেন্সি নিতে গেলে আগে প্ল্যানিং নিতে হবে, এবং প্ল্যানিংটা কীরকম? কনসিভ করার আগের অ্যাটলিস্ট 6 মাস পেশেন্টের ডিজিজটা যেন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বা কুইসেন্ট অবস্থায় থাকে, সহজ কথা। এবং এরপরে সে যখন কনসিভ করবে তখন আমরা কি করব? কনসিভ করলেও হাইড্রক্সি ক্লোরোকুইন শুড বি কন্টিনিউড, হাইড্রক্সি ক্লোরোকুইন শুড বি কন্টিনিউড, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এসিলি পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় সেখানে পার্টিকুলারলি 2টা কমপ্লিকেশনের রিস্ক খুব বেশি থাকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি, যেটা আমাদেরকে মাথায় রেখে আগাইতে হবে এবং সেই অনুযায়ী প্রিকশন রাখতে হবে। সেটা কি? রিগার্ডিং দ্য পেশেন্ট, এখানে আমরা দেখি থ্রম্বোটিক কন্ডিশন বা একটা থ্রম্বোটিক ফেনোমেনা ডেভেলপ করার রিস্ক খুব বেশি থাকে, তাহলে একটা যে কোনো একটা থ্রম্বোসিস হইতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যাক্সেলারেটেড, এটাকে কি বলা যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাক্সেলারেটেড হয়ে যায়। সো পেশেন্টের যে কোনো সময় একটা থ্রম্বোটিক ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, আর একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসটা অ্যাক্সেলারেটেড হয়ে যায়। তাহলে এইগুলোর জন্য অবশ্যই একটা মনিটরিং দরকার আছে বা প্রিকশন নিতে হবে। প্রেগনেন্সিতে অবশ্য আরেকটা আলোচনাও আছে, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে আমরা দেখি যে ইমিউনোগ্লোবুলিন জি, হ্যাঁ, অ্যান্টি রো বা অ্যান্টি লা অ্যান্টিবডি, সেটা আসলে প্লাসেন্টাকে ক্রস করতে পারে, এবং ক্রস করে সেটা যখন ফিটাসে চলে যায় সেখানে আমরা দেখি কনজেনিটাল হার্ট ব্লক ডেভেলপ করে, সেটা আমরা ডিফারেন্ট একটা ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এইটা হচ্ছে আমাদের কনসিডারেশন। তাহলে প্রেগনেন্সিতে হাইড্রক্সিক্লোরোকুইন শুড বি কন্টিনিউড, এবং প্রেগনেন্সিতে কনসিভ করার আগের 6 মাস ডিজিজটা কুইসেন্ট ফেজে থাকতে হবে, এবং ডিউরিং প্রেগনেন্সি 2টা কন্ডিশন এক্সেলারেট করে, একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস আর একটা হচ্ছে যে কোনো সময় একটা থ্রম্বোটিক ফেনোমেনা ডেভেলপ করার রিস্ক খুবই বেশি। সো এইগুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে আসলে পরীক্ষায় কোশ্চেন আসে। সো এই ছিল এসএলইর ম্যানেজমেন্ট নিয়ে কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।